ইরান ভেনেজুয়েলা নয়, হরমুজকে মার্কিন ভূখণ্ড দাবির প্রতিক্রিয়ায় তেহরান অর্থনৈতিক যুদ্ধে না জড়াতে প্রতিবেশীদের হুঁশিয়ারি। ইরানকে ফাঁকি দিয়ে হরমুজ প্রণালী পার হচ্ছে শত শত ব্যারেল জ্বালানি তেল, বিশেষ কৌশলে নিয়ন্ত্রিত হচ্ছে দাম। বাংলাদেশি সহ 24 নাবিক নিয়ে বঙ্গোপসাগরের ওডিশা উপকূলে কার্গো জাহাজ ডুবি জীবিত উদ্ধার 2, চলছে উদ্ধার অভিযান। সরকারি হাসপাতালে ইমরান খানের চিকিৎসা নিয়ে উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি, আদালতের আদেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। এবং উজাইনে বোল্টের রেকর্ড ভেঙে চীনা রোবটের ইতিহাস, মানব গতির সীমা অতিক্রম করে প্রযুক্তির নতুন মাইল ফলক। আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে, সঙ্গে আছে আমি শাসমিন হাসান। আবারও হরমুজ প্রণালী নিজেদের দাবি করে ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানকে ভেনেজুয়েলা ভেবে বসে আছে যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরান সম্পূর্ণরূপে অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তার যুদ্ধ মোকাবেলা করছে। এদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ না দিতে প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপ এবং কঠোর নিষেধাজ্ঞা ঘোষণার পর উপসাগরীয় দেশগুলোর প্রতি কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই জানান, তেহরান প্রথমে আলোচনার মাধ্যমে প্রতিবেশীদের যুক্তরাষ্ট্র থেকে দূরে রাখার চেষ্টা করবে। তবে ওয়াশিংটনকে সহায়তা করলে বিকল্প তেল পরিবহন পথ সহ সংশ্লিষ্ট দেশগুলোতে ধাপে ধাপে হামলা চালানো হবে। নতুন করে কূটনৈতিক বিতর্ক উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে নতুন একটি মানচিত্র পোস্ট করেছেন তিনি। পাশাপাশি ইরানের মিত্রদের ওপরও ভয়াবহ অর্থনৈতিক পরিণতির হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক এবং অর্থনৈতিক চাপ সত্ত্বেও নতি স্বীকার করবে না বলে ঘোষণা দিয়েছে তেহরান। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রের 70% মেরামত শেষ হওয়ার কথা জানিয়ে নিজেদের অর্থনৈতিক শক্তিমত্তা প্রদর্শনের চেষ্টা করছে ইরান। দুই পক্ষের এমন মারমুখী অবস্থানের সরাসরি প্রভাব পড়ছে বিশ্ববাজারে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিকের তুলনায় নেমে এসেছে মাত্র 20%। ফলে মার্কিন বাজারেই জ্বালানি তেলের দাম গেল বছরের তুলনায় গ্যালন প্রতি বেড়েছে প্রায় $1। ট্রাম্পের একের পর এক কঠোর পদক্ষেপ, অন্যদিকে তেহরানের পাল্টা সামরিক হুঁশিয়ারি। দুই দেশের এই অনমনীয় অবস্থান গোটা মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ বাড়তে থাকা উত্তেজনার মাঝে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োগ করা হচ্ছে বিশেষ ডার্ক ট্রানজিট কৌশল। মার্কিন নৌবাহিনীর পাহারায় হরমুজ প্রণালীতে সিগন্যাল বন্ধ রেখে শত শত লাখ ব্যারেল তেল পরিবহন করা হচ্ছে। এর ফলে বিশ্ববাজারে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদী সংকট বাড়ছে। পারস্য উপসাগরের মেসাইদ টার্মিনাল থেকে তেল বোঝাই করার পর হঠাৎ গায়েব হয়ে যায় গ্রিক সুপার ট্যাঙ্কার কিকু। মূলত হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন হামলা এড়াতে জাহাজটির এআইএস ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল। একে বলা হচ্ছে ডার্ক ট্রানজিট কৌশল, যা এখন ওমান উপকূল ঘেঁষে চলাচলকারী 80% জাহাজই ব্যবহার করছে। মার্কিন নৌবাহিনীর সহায়তায় সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত তাদের ট্যাঙ্কারগুলোর সিগন্যাল বন্ধ রেখে প্রতিদিন প্রায় 80 থেকে 90 লাখ ব্যারেল তেল ওমান সাগরে খালাস করছে। এতে করে ট্র্যাকিং তথ্যের চেয়ে দ্বিগুণ তেল পার হচ্ছে এ পথ দিয়ে। ঝুঁকি ও বিমার বাড়তি খরচ মার্কিন সরকার ও মধ্যপ্রাচ্যের তেল উৎপাদকরাই বহন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে আমেরিকান ভূখণ্ড দাবি করে দীর্ঘমেয়াদী নৌ অবরোধ জারি রেখেছেন, যার ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় $100 পৌঁছেছে। ট্রাম্পের দাবি, তাদের ইচ্ছা অনুযায়ী সমঝোতায় আসতে ইরান এখনো প্রস্তুত নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে স্বাধীন রাষ্ট্রের অধিকার লঙ্ঘন এবং নতুন উপনিবেশবাদ বলে অভিহিত করেছে তেহরান। তবে সম্প্রতি ইরানি স্পিকারের বাগদাদ সফরের পর বিশেষ অনুরোধে কিছু নির্দিষ্ট ইরাকি তেল ট্যাঙ্কারকে হরমুজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজা উপত্যকায় নিহতদের লাশ দাফনের জন্য অবশিষ্ট নেই কোনো জমি। অস্থায়ী সমাধিস্থল থেকে মরদেহ উদ্ধার করা হলেও নতুন কবরের জন্য নেই কোনো জায়গা।
তারপরও দাফনের খরচ বেড়েছে কয়েক গুণ। এদিকে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও যুক্তরাজ্যের শতাধিক সাবেক কূটনীতিক। ফিলিস্তিনের গাজা উপত্যকা যেন এক মৃত্যুপুরী। যেদিকে চোখ যায় সেদিকে ইসরায়েলি হামলার ধ্বংসযজ্ঞ, যার নিচে চাপা পড়ে আছে অসংখ্য মৃতদেহ। আর তার বাইরে ফাঁকা জায়গায় তাঁবু টেনে কোনো রকম মাথা গোঁজার ঠাঁই তৈরি করে দিন পার করছেন ফিলিস্তিনিরা। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এক হৃদয় বিদারক, উদ্ধার করা মরদেহগুলো দাফনের জায়গাও খুঁজে পাচ্ছে না গাজাবাসী। শেষ বিদায়ে একখণ্ড জমি খুঁজে না পাওয়ায় এক নতুন মানবিক সংকটে এ উপত্যকা। ওমর আল সাওহি গেল জুন মাসে ইসরায়েলি হামলায় তার বাবা নিহত হন, কিন্তু বাবাকে দাফন করতে গিয়ে কবরস্থানে কোনো জায়গা খুঁজে পাননি। বাধ্য হয়ে দাদার পুরনো কবরের ওপরই দাফন করেন বাবাকে। বর্তমানে একটি নতুন কবরের দাম 500 শেকেল, যা অনেক পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মতে যুদ্ধ শুরুর পর থেকে 40টিরও বেশি কবরস্থান ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর কবরস্থানে প্রবেশের ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কবরস্থানে জায়গার ঘাটতির কারণে দাফনের খরচ 700 থেকে 1000 শেকেল পর্যন্ত বেড়েছে। এছাড়াও যুদ্ধ শুরুর আগে গাজার 60টির বেশি কবরস্থানের মধ্যে বেশিরভাগই পূর্ণ ছিল। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে অন্তত 1200 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের প্রত্যেককে দাফনের জন্য জায়গার প্রয়োজন। কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতাল প্রাঙ্গণে থাকা 60টি গণকবর থেকে 529 জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এ অবস্থায় কর্তৃপক্ষ নতুন সমাধিস্থল খুঁজছে এবং অস্থায়ী সমাধিস্থল থেকে কবরস্থানে মৃতদেহ স্থানান্তর করা বর্তমানে নতুন চ্যালেঞ্জ। এদিকে ফ্রান্স ও যুক্তরাজ্যের শতাধিক সাবেক কূটনীতিকের একটি জোট তাদের দেশগুলোকে যৌথভাবে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। এক খোলা চিঠিতে অস্ত্র সরবরাহের ওপর নিষেধাজ্ঞা সহ ইইউ ও যুক্তরাজ্যের সঙ্গে ইসরায়েলের বাণিজ্য চুক্তি স্থগিত করার দাবি জানানো হয়েছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এক বাংলাদেশি সহ 24 জন নাবিক নিয়ে ভারতের ওডিশা উপকূল থেকে প্রায় 240 নটিক্যাল মাইল দূরে ডুবে গেছে সিঙ্গাপুরগামী একটি কার্গো জাহাজ। এমভি ওশান উইনার নামের জাহাজটিতে বাংলাদেশি ছাড়াও চীনের 20 জন ও মিয়ানমারের 3 নাবিক ছিলেন। ইতিমধ্যে 2 নাবিককে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে যৌথ অভিযান শুরু করেছে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী। ওড়িশা উপকূলের পারাদ্বীপ বন্দর থেকে 1700 টন আকরিক লোহা নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল এমভি ওশান উইনার নামের পানামা পতাকাবাহী কার্গো জাহাজ। তবে যাত্রা শুরুর দুদিন পর গেল 22 আগস্ট সকালে হঠাৎ করেই জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে ওড়িশা উপকূল থেকে প্রায় 240 নটিক্যাল মাইল দূরে সমুদ্রে এটি ডুবে যায়। জাহাজটিতে মোট 24 জন ক্রু সদস্য ছিলেন। এর মধ্যে 20 জন চীনের, 3 জন মিয়ানমারের এবং 1 জন বাংলাদেশের নাগরিক। নিখোঁজ ক্রুদের সন্ধানে দ্রুত সমন্বিত বার্তা পাঠায় জাহাজ পরিচালনাকারী সংস্থা ভিক্টোরি স্টার গ্রুপ। এর পরপরই বঙ্গোপসাগরে অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে নামে ভারতীয় কোস্টগার্ড এবং ভারতীয় নৌবাহিনী। উদ্ধার তৎপরতায় কোস্টগার্ডের জাহাজ বরদ, আনমোল এবং বিজিত সরাসরি অংশ নিয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিখোঁজ ক্রুদের উদ্ধারে জোরালো প্রচেষ্টা চালানো হচ্ছে। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে লাইফ রাফট থেকে 2 জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত এলাকার আশপাশে অবস্থানরত অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোকেও সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং উদ্ধার কাজে সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি 22 জন ক্রুকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করতে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রেখেছে উদ্ধারকারী দল। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। বেসরকারি হাসপাতালের পরিবর্তে পাবলিক হাসপাতালে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে তার দল পিটিআই। এমনকি ইমরানের ব্যক্তিগত চিকিৎসকেও দেখার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এদিকে পিটিআই সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করছে বলে পাল্টা অভিযোগ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেয়ার ঘটনাকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত ইসলামাবাদের রাজনীতি। সরকার ও পিটিআই এর সমর্থকদের মধ্যে শুরু হয়েছে তীব্র মতবিরোধ। গেল কয়েক মাস ধরেই স্বাস্থ্যের অবনতি হয়েছে ৩ বছর ধরে কারাগারে থাকা ইমরান খানের। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার আবেদন জানালে হাসপাতালে নেয়ার আদেশ দেন আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার ভোরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয় কারাবন্দী ৭৩ বছর বয়সী ইমরান খানকে। তাকে ইসলামাবাদের আল শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়ার কথা থাকলেও নেওয়া হয়েছে একটি সরকারি হাসপাতালে। অবশ্য কয়েক ঘন্টার স্বাস্থ্য পরীক্ষার পর তাকে পুনরায় জেলে ফেরত পাঠানো হয়। আর এতেই বাধে বিপত্তি। ইমরান খানকে বেসরকারি হাসপাতালের পরিবর্তে কেন সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে পিটিআই কর্মীরা। এর জেরে শনিবার সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে দলটি। দলের সদস্য খালিদ ইউসুফ চৌধুরী জানান, এটি নিঃসন্দেহে সুপ্রিম কোর্টের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন। শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালের পরিবর্তে PIMS নামক একটি সরকারি হাসপাতালে তার পরীক্ষা করা হয়। সেখানেও তার ব্যক্তিগত চিকিৎসককে দেখার অনুমতি দেওয়া হয়নি। এটি নিঃসন্দেহে সুপ্রিম কোর্টের আদেশের একটি সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ইমরানের পরিবার এবং তার ব্যক্তিগত চিকিৎসকের উপস্থিতিতে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করতে হবে। এদিকে শুক্রবার ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার বিবৃতি দেওয়ার পর শনিবার সংবাদ মাধ্যমে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার পাল্টা অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করেছে পিটিআই। এছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে রাজনৈতিক ফায়দায় ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তার। আরও বলেন, সুপ্রিম কোর্টের আদেশ জারির পর ইমরানের শারীরিক অবস্থা নিয়ে সরকার কোনো উপহাস বা বিতর্কিত মন্তব্য করেনি। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। অবশেষে গ্রেপ্তার হয়েছেন কলকাতার শিখা ইন হোটেলের মালিক বীরেশ্বর মিত্র। ডায়মন্ড হারবার রোডে নিজের বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা বিভাগ। শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়, যাদের মধ্যে 7 জনই বাংলাদেশি। এই ঘটনার পর হোটেলের ইজারাদার আব্দুল জাফরকে গ্রেপ্তার করা হলেও আত্মগোপনে ছিলেন মালিক বীরেশ্বর মিত্র। ঘটনার পর ঝাড়খণ্ডের ধানবাদে পালিয়ে যান তিনি। সেখানে পরিচিত হোটেল কর্মী ও বিশ্বস্তদের বাড়িতে প্রায় 4 দিন আত্মগোপনে ছিলেন বীরেশ্বর। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ডায়মন্ড হারবার রোডের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা বিভাগ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে লালবাজারে নেওয়া হয়েছে। দেখছেন আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন জুড়ে রাশিয়ার নতুন করে চালানো হামলায় নিহত হয়েছে অন্তত 7 জন। পাল্টা জবাবে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় মৃত্যু হয়েছে 3 জনের। মধ্যবর্তী সীমান্ত ছাড়িয়ে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে দুই দেশের পাল্টাপাল্টি হামলা বৃদ্ধি পাওয়ায় আশঙ্কাজনকভাবে বাড়ছে সাধারণ মানুষের হতাহতের সংখ্যা। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের একাধিক অঞ্চলে আবারও রাতভর একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবারের এ হামলায় প্রাণহানি ঘটেছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে। পাশাপাশি কিয়েভে গুরুত্বপূর্ণ রেলওয়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীদের ওপর দ্বিতীয় দফায় হামলা চালানোর অভিযোগ উঠেছে রুশ বাহিনীর বিরুদ্ধে। এর একদিন আগে ইউক্রেনের ক্রিভিরিহ শহরের সবচেয়ে বড় শপিং সেন্টারে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। ছুটির দিনে সাধারণ মানুষের উপস্থিতিতে চালানো এ হামলাকে সম্পূর্ণ সন্ত্রাসবাদী কাজ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জবাবে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার এলাকায় ড্রোন হামলা চালায় ইউক্রেন। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, হামলায় 3 জন নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। চলমান এ উত্তপ্ত পরিস্থিতিতে মিত্রদের কাছ থেকে দ্রুত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছে কিয়েভ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে ফ্রান্সের সহায়তা চেয়েছেন জেলেনস্কি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, ইউক্রেনের নতুন সরঞ্জাম এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ দ্রুত করার উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার হামলার তীব্র সমালোচনা করেছেন কিয়েভ সফররত জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল। ইউক্রেনের জন্য আরও $5.80 কোটি মানবিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।
সেই সঙ্গে জ্বালানি খাত ও ড্রোন প্রতিরক্ষা জোরদারে অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রতিশ্রুতিও দেন তিনি। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্পেনের সিউতায় প্রবেশ করা অবৈধ অভিবাসীদের মধ্যে প্রায় 500 শিশুকে মূল ভূখণ্ডে স্থানান্তর করার পরিকল্পনা করেছে স্পেন সরকার। 2000 শিশু সহ প্রায় 10,000 অভিবাসী আশ্রয়ের দাবিতে এখনও সিউতায় অবস্থান করছেন। তাদের মধ্যে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। 3 সপ্তাহ আগে মরক্কো থেকে সমুদ্রপথে স্পেনের সিউতায় প্রবেশ করে হাজার হাজার মানুষ। এদের মধ্যে বেশিরভাগ মরক্কো ফিরে গেলেও আশ্রয়ের দাবিতে অনেকে এখনও অবস্থান করছে সিউতায়। কয়েক দফা উচ্ছেদ অভিযান করা হলেও মেলেনি সমাধান। অভিবাসীদের বেশিরভাগই মরক্কোতে ফিরে গেলেও নারী ও শিশুসহ কয়েক হাজার অভিবাসী এখনও সিউতায় রয়ে গেছেন। স্পেনের মূল ভূখণ্ডে প্রবেশ করাই তাদের লক্ষ্য। কর্তৃপক্ষের ধারণা 2000 অপ্রাপ্তবয়স্ক সহ প্রায় 10,000 অভিবাসী এখনও সিউতায় রয়ে গেছেন। এ পরিস্থিতির মধ্যে সিউতা থেকে প্রায় 500 শিশুকে মূল ভূখণ্ডে স্থানান্তর করার পরিকল্পনা করেছে স্পেন সরকার। সম্প্রতি স্পেনের অভিবাসন মন্ত্রী এলমা সাইজ এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার দেশটির সংবাদ মাধ্যমে এসেছে, প্রাথমিকভাবে 500 শিশু স্থানান্তরের সিদ্ধান্ত হলেও পরে এ সংখ্যা পরিবর্তন হতে পারে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অপ্রাপ্তবয়স্ক শিশুর সংখ্যা 5,000 হতে পারে। আশ্রয়ের জায়গার অভাব, খাবারের তীব্র সংকটের কারণে মানবেতর জীবনযাপন করছেন তারা। এছাড়াও সিউতায় অনেক অভিবাসী নারীকে যৌন হয়রানির শিকার হতে হচ্ছে। এসব কারণেই মূলত ঝুঁকিতে থাকা শিশুদের মূল ভূখণ্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। এসব শিশুরা স্পেনের শিশু সুরক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে থাকবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে সিউতায় গণহারে প্রবেশের সময় নিহত হন বহু অভিবাসী। এদের মধ্যে কয়েকজনকে শুক্রবার সমাহিত করা হয়েছে। আগামী দিনগুলোতে প্রায় 70টি মরদেহ সমাহিত করার পরিকল্পনা রয়েছে বলেও জানায় স্থানীয় কর্তৃপক্ষ। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজি জয়ের নেশায় এক বাবার কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের। পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় 7 বছরের সন্তানকে 1000 মিটার উঁচুতে একা বসিয়ে রেখে চলে যান বাবা। এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য এই বাবাকে সতর্ক করেছে জাপান পুলিশ। চারপাশে তখন কুয়াশা আর ঝিরিঝিরি বৃষ্টি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উঁচুতে একটি বেঞ্চে একা বসেছিল 7 বছরের ছোট একটি ছেলে। তার হাতে ছিল শুধু একটি জুসের প্যাকেট আর হালকা কিছু খাবার। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জাপানের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট ফুজিতে 2 ছেলেকে নিয়ে হাইকিং এ বের হন এক ব্যক্তি। পরে ছোট ছেলে ক্লান্ত হয়ে পড়ায় তাকে একা রেখে বড় ছেলেকে নিয়ে সামনের দিকে এগিয়ে যান বাবা। আর এদিকে ছোট ছেলেটি টানা 8 ঘন্টা একা বসে থাকে পাহাড়ে। দীর্ঘক্ষণ পর পাহাড়ের একটি ক্যাম্পের কর্মীরা তাকে একা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ যখন বাবাকে খুঁজে বের করে, ততক্ষণে তিনি সেখান থেকে প্রায় 3 ঘন্টার পথ দূরে চলে গেছেন। ছেলেকে উদ্ধার করার পর সেই বাবাকে কড়া ভাষায় তিরস্কার করেছে জাপান পুলিশ জানায়, পাহাড়ের চূড়ায় ওঠার জেদের চেয়ে সন্তানকে একা ফেলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরে নিজের এই মারাত্মক ভুলের জন্য ক্ষমা চান ওই ব্যক্তি। মাউন্ট ফুজিতে এমন অদ্ভুত ঘটনা প্রায়ই ঘটে। এর আগে গেল বছর এক তরুণ নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজতে গিয়ে 4 দিনের মধ্যে 2 বার বিপদে পড়েন। পরে অবশ্য তাকে উদ্ধার করা হয়। প্রতি বছর প্রায় 2 লাখ মানুষ এই পাহাড়ে ঘুরতে আসেন। জানাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। 100 মিটার দৌড়ে অলিম্পিক কিংবদন্তি উসাইন বোল্টের 9.58 সেকেন্ডে বিশ্ব রেকর্ড ভেঙে ইতিহাস করেছে চীনের তৈরি এক রোবট। প্রতিযোগিতায় টিয়ানগং আলট্রা রোবটটি মাত্র 9.39 সেকেন্ড সময় নিয়ে মানবদেহের গতি সীমাবদ্ধতাকে অতিক্রম করে বিশ্বজুড়ে প্রযুক্তির নতুন এক মাইল ফলক উন্মোচন করেছে।
বেইজিং এর ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে বসেছিল রোবোটিক্স প্রযুক্তির বিশ্বমঞ্চ। আর শুরুতেই রেকর্ড ভাঙার চমক দেখালো স্বাগতিক চীন। 100 মিটার দৌড়ে 2009 সালে বার্লিনে উসাইন বোল্টের গড়া 9.58 সেকেন্ডের রেকর্ড ভাঙে টিয়ানগং আল্ট্রা নামের রোবট। মাত্র 9.39 সেকেন্ডে গড়ে নতুন রেকর্ড। অনার এর লাইটনিং 9.47 সেকেন্ডে সময় নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও অনুশীলনে এটি 9.32 সেকেন্ডের রেকর্ড গড়েছিল। দৌড় শেষে নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিরক্ষামূলক ম্যাটে আছড়ে পড়লেও গত আসরের 21.50 সেকেন্ডের রেকর্ডকে অনেক ব্যবধানে পেছনে ফেলেছে রোবটগুলো। শুধু দৌড় নয়, হাই জাম্পে 2.88 মিটারের বেশি লাফিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে আরেকটি রোবট। 16টি দেশের 666 দলের 2056টি হিউম্যানয়েড রোবট নিয়ে বসায় এবারের আসরে 51টি ইভেন্ট রয়েছে। দৌড় ও ফুটবলের বাইরে যুক্ত হয়েছে ভারোত্তোলন এবং টেবিল টেনিসের মতো নতুন প্রতিযোগিতা। এছাড়া লজিস্টিক ও গৃহস্থালিক কাজের মতো বাস্তবে প্রয়োগযোগ্য ইভেন্টও রাখা হয়েছে। রোবটের স্টেপের দৈর্ঘ্য এবং গতিবৃদ্ধি করতে আমরা পায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বাড়িয়েছি। দ্রুত দৌড়ানোর জন্য আমরা জয়েন্ট মডিউলগুলো উন্নত করেছি। চীন হিউম্যানয়েড রোবটকে তাদের অন্যতম কৌশলগত সম্ভাবনাময় শিল্প হিসেবে বিবেচনা করছে। এ খাতের অগ্রগতি ফুটিয়ে তুলতেই এ জমকালো আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। আর এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।